নমস্কার, আমি মহুয়া আরও একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে এসেছি। শুভ সকাল। দেখুন, আমি কিন্তু 2 শালিক দেখাচ্ছি, 1 শালিক নয়। কিন্তু সকালবেলা উঠে দেখি শালিকের কিচিরমিচির, তাই ওদেরকে একটু বিস্কুট খেতে দিয়েছি। আর অনেক শালিক পাখি চলে এসছে। তার মধ্যে এই 2টো শালিক পাখিকে আমি এক জায়গায় করে ক্যামেরাবন্দি করে নিয়েছি। সবার যখন এক শালিক দেখে কষ্ট হবে মনে, আমার ব্লগটা খুলে নিয়ে দেখে নেবেন এই 2 শালিকটি, তাই না? তারপর হাতের কাজগুলো সেরে নিলাম, সেরে নিয়ে স্নান টান করে পুজো দিয়ে নিলাম, তাড়াতাড়ি করে পুজো দিয়ে নিলাম। অনেক কাজ আছে। আজকে আমি আম দিয়ে আমসত্ত্ব বানাবো, কাঁচা আম দিয়ে আমের পাঁপড় বানাবো, আর বানাবো পান্না। তাহলে চলুন আমার সাথে থাকবেন। প্রথমে আমি বেশ বড় সাইজের কয়েকটা আম নিয়ে নিয়েছি। তারপর সেগুলোকে ছাড়িয়ে নিয়ে এভাবে কেটে নিয়েছি ছোট ছোট টুকরো করে। এবার এগুলোকে ভালো করে ধুয়ে আমি সেদ্ধ বসাবো। নুন দিয়েছি, এবার এগুলোকে আমের মধ্যে মিশিয়ে নেবো নুনটা, যাতে সব দিকে নুনটা যায়। এবার কিছুক্ষণ এটাকে সেদ্ধ করে নেব। সিদ্ধ হচ্ছে, আর একটুখানি সিদ্ধ করব, একটু নরম করব। আমি কিছুটা স্টক তুলে নিয়েছি, মানে জল ছেড়েছিল তো অনেকটা, তাই তুলে নিয়েছি। আর একটুখানি সেদ্ধ হবে, কিছু কিছু আম সেদ্ধ হয়নি, একটু একটু বাকি আছে। এই যে স্টকটা তুলে রেখে দিয়েছি। যে এবার মোটামুটি সুন্দরভাবে সব নরম হয়ে গেছে। এবার আমি ফ্লেমটাকে অফ করে দেব, দিয়ে একটু ঠান্ডা করব, ভালো করে ম্যাশ করে নেব। আর আটিগুলো যে আছে ওগুলোকে আমি তুলে নেব। আটিগুলোকে তুলে নিয়েছি। তারপর একটা এরকম ঝুড়ি নিয়ে নিয়েছি, তার মধ্যে আমগুলোকে ভালো করে ঘষে ঘষে সুন্দর করে কাই বের করে নেব, যাতে কোনো আঁশ আর না থাকে। তাই করছি। যাদের কাছে এরকম ঝুড়ি না থাকবে তারা কিন্তু এরকম ঝাঁঝরিও নিয়ে নিতে পারো, স্টিলের ঝাঁঝরি যাদের কাছে আছে তারা সেই ঝাঁঝরির মধ্যে ভালো করে ঘষে নেবে। যদি কোনো আঁশ থাকে সেটার মধ্যে, তাহলে আর থাকবে না। একটা কাই হয়েছে, সেই কাইগুলোকে এবার এক জায়গায় করে রেখেছি। এবার শুকনো লঙ্কা, 5 ফোড়ন আর জিরে আলাদা আলাদা করে শুকনো খোলায় ভেজে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেব, যাতে খুব মিহি না হয়, একটু দানা দানা থাকে, আমসত্ত্বের মধ্যে যাতে মুখে সেগুলো পড়ে তার জন্য। এবার কড়া গরম করে তার মধ্যে আমি সেই আমের কাইগুলোকে দিয়ে দিয়েছি। সামান্য একটু তেল দিয়েছিলাম যাতে কাইগুলো লেগে না যায়। আর আমি গুড় ইউজ করেছি, যাতে ভালো হয়। চিনিটা না দিলেই বেশি ভালো। সবাই বলে চিনি অ্যাভয়েড করে গুড় দিতে, তাই গুড় দিয়েই করলাম। খেতে ভালোই লাগে গুড়টা, আখের গুড় দিয়েছি। তার মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিলাম, আর গুড় দিয়েও সামান্য একটুখানি চিনি দিলাম, যাতে ভালো করে নাড়তে থাকে, খুব সুন্দর ব্যালেন্স হয়। যাই হোক, তারপরে এবার ভালো করে নাড়তে হবে। অল্প আঁচ করে নিয়ে অনবরত নাড়তে হবে, যাতে কড়াইতে না লেগে যায়। লেগে গেলেই তো পুড়ে যাবে, তার জন্য অনবরত আমি নাড়ছিলাম। নাড়তে নাড়তে যখন দেখব অনেকটা শুকিয়ে গেছে চারদিক দিয়ে, তখন আরও একটু হালকা ফ্লেম করে আমি ফুড কালার দিয়েছি। যেহেতু এটা কাঁচা আমের আমসত্ত্ব হবে, তাই জন্য সামান্য একটু সবুজ রঙের ফুড কালার দিয়েছি। আর ভেজে রাখা যে মশলাগুলো ছিল সেগুলো আমি এক এক করে দিয়ে দিয়েছি। তারপর নাড়াচাড়া করেছি। আর এই 5টা থালার মধ্যে আমি তেল মাখিয়ে তারপর আমসত্ত্বগুলোকে দিয়ে দিয়েছি। আর রোদে ভালো মতো শুকিয়ে নেব, 2 দিন ধরে শুকিয়ে নেব, তাহলেই একদম খুব সুন্দরভাবে উঠে আসবে।
এবার চলুন বানানো যাক আমের পাঁপড়। তার জন্য আমি বড় সাবু অনেকক্ষণ আগে ভিজিয়ে রেখেছিলাম, বেশ বেশ ভালোই করেই ফুলেছে। তার জন্য বোঝা যাচ্ছে যে এবার আমি এটাকে গ্রাইন্ডারে গ্রাইন্ড করতে পারবো। তাহলে চলুন গ্রাইন্ডারে গ্রাইন্ড করা যাক। খুব মিহি করে সুন্দর করে আমরা গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেব। এই যে পেস্ট করার পর এরকম হয়েছে, থকথকে হয়ে গেছে। এর মধ্যে ভালো করে জল দিয়ে নিতে হবে। আর গ্রাইন্ডারের মধ্যে যে চারপাশে লেগে আছে তার মধ্যে আমি জল দিয়ে নেব। জল দিয়ে ভালো করে ধুয়ে আমি বাটির মধ্যে নিয়ে নেব। তারপর হাতা দিয়ে ভালো করে নেড়ে এটাকে পাতলা করে নেব। এই যে এবার এই অবস্থায় এসছে দেখুন। তাও এখনও অনেক জল দিতে লাগবে, জল না দিলে হবে না। তারপর জল দিয়ে আমি যে আমের কাইটা ছিল সেই আমের কাইটা এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া একটু করে নিলাম। তার মধ্যে আমি জিরে, এটা আমার ভাজা নয়, এমনি কাঁচা জিরে, সেই জিরেটা আমি দিয়ে নিয়েছি। আর দেব কি চিলি ফ্লেক্স, চিলি ফ্লেক্স করেছিলাম, সেই চিলি ফ্লেক্স দিয়ে দেব পরিমাণ মতন। খুব বেশি দেব না, তাহলে খুব ঝাল ঝাল হয়ে যাবে। বাচ্চারা যদি খায় খুব কষ্ট হবে তখন খেতে। আমাদের বেশ ভালোই লাগবে। আর যতটা পরিমাণে জল দিতে লাগবে ততটা পরিমাণ কিন্তু জল দিয়ে নেব, নয়তো পাতলা না হলে পরে এটা বেশি হার্ডি হয়ে যাবে। আর কড়াইতে আমি সামান্য একটু তেল দিয়ে নিয়ে তারপর সমস্ত মিশ্রণটা দিয়ে দিয়েছি। এটাকেও অনবরত নাড়াচাড়া করতে হবে, না নাড়লে পরে চলবে না, গায়ে লেগে যেতে পারে। এবং নাড়তে নাড়তে এক সময় কালারটা চেঞ্জ হয়ে যাবে। তারপর আমি একটু ফুড কালার দিয়ে দিয়েছি, ওই যে যেহেতু কাঁচা আম দিয়ে করছি সেই জন্য। তারপর আমি পেপার বিছিয়ে নিয়েছি, তার উপর প্লাস্টিক, তার মধ্যে ভালো করে খুব সুন্দর করে তেল দিয়ে নিয়েছি, যাতে পাঁপড়গুলো দিলে পরে একদম চিপকে না যায়, বুঝতে পেরেছেন? আর আমি ঘরের মধ্যেই দিয়েছি। জানলা থেকে প্রচুর আলো আসছিল, সূর্যের আলো, আজকের তাপটা খুব বেশি আছে, তাই জন্য ঘরে দেওয়াই বেস্ট। বাইরে দিলে কাক ঠাক এসে ঠুকরে দিতে পারে, তার জন্য আমি ঘরে পাঁপড়গুলো দিয়ে নিয়েছি। এই যে দেখুন, শেপগুলো সুন্দর হয়নি, এঁকে বেঁকে গেছে। প্রথমবার দিচ্ছি তো, দেখি থিকনেসটা না আর একটু ঘন হলে ভালো হতো হয়তো। যাই হোক, দেখা যাক কী অবস্থায় দাঁড়ায়। শুকোনোর পরে অবশ্যই তো দেখাবো শুকিয়ে যাওয়ার পরে কী অবস্থায় এসে দাঁড়িয়েছে। এই যে একদম পাতলা হয়েছে, এই যে একদম ট্রান্সপারেন্ট। সবাই বাড়িতে করে দেখো। ভালো করে শুকিয়ে গেছে, সেই জন্য এরকম খড়খড় আওয়াজ হচ্ছে। এই যে ভাজলে পরে তারপরে আবার দেখাবো কেমন হয়েছে। আর আমসত্ত্বগুলোকে তো রোদে দেওয়া ছিল, দুদিন ভালো করে রোদ্রু পেয়েছে। তারপর আমি সুন্দর করে কেটে স্টোর করে রেখে দেবো, যাতে মোটামুটি সারা বছর একটু একটু করে আমসত্ত্বগুলোকে খেতে পারি। আপনারাও বাড়িতে অবশ্যই বানাবেন এভাবে। এই যে আমসত্ত্বগুলোকে এভাবে কেটে নিয়েছি। আমটা সেদ্ধ করার পরে যে স্টকটা ছিল সেটা সরিয়ে রেখেছিলাম, তার মধ্যে সামান্য একটু জল দিয়ে আর সামান্য চিনি, মানে 2 চামচ মতো চিনি আর একটুখানি নুন দিয়েছি। দিয়ে এবার এই যে ফুটিয়ে নিচ্ছি। এবার ফুটে গেলে নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পর একটু ঠান্ডা হয়ে গেলে যে পাল্প ছিল আম সত্ত্ব বানানোর সময়, সেই পাল্পটা কিছুটা রেখে দিয়েছিলাম। সেই পাল্পটাই একটু ভালো করে আমি মিশিয়ে নেব এই স্টকটার সাথে। ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে বড় বড় যদি টুকরো একটু থেকেও থাকে সেগুলো যাতে না থাকে, তুলে নিতে হবে, নয়তো মুখে দানা পড়লে ভালো লাগবে না। আমার এর মধ্যে কিছু কিছু দানা ছিল, তুলে নিয়েছি যাতে মুখে আর দানাগুলো না পড়ে। একটা হাফ লেবু দিয়ে দেবো। আর একটু গোলমরিচ গুঁড়ো।
এবার এটাকে ভালো করে নাড়িয়ে নেব। ঠান্ডা হলে এটাকে একটা বোতলে ভরে রেখে দেবো। আর যখন খুব তেষ্টা পাবে তখন এটার থেকে নিয়ে 2 চামচ ঠান্ডা জল মিশিয়ে খেয়ে নেবো শরবত। আপনারাও বাড়িতে বানাবেন। এক চামচ খেয়ে তো দেখলাম শুধু শুধু ঠিকঠাকই লাগছে। এবার যদি কারুর চিনি একটু কম লাগে তাহলে আপনারা দিয়ে খেতে পারেন, তবে চিনি যদি না দিয়েও খান খারাপ লাগবে। কাজ শেষ করে স্নান টান করে খাওয়া দাওয়া করে এই যে লিচু আমার শ্বশুরমশাই এনেছিলেন, বেশ তৃপ্তি করে। মেলায় তো গিয়েছিলাম, আপনারা সেই ব্লগ দেখেছেন। এবার মেলা থেকে কি কি কিনেছি সেগুলো আর দেখানো হয়নি। ওই যে 3টে বই দেখলেন, বই নয় ডায়েরি, ডায়েরিগুলোর মধ্যে একটা পেন দেওয়া আছে। সেই পেন দিয়ে যদি লেখা হয় তাহলে খুব সুন্দর কালারিং লেখা হয়, তাই বাচ্চাদের জন্য নিয়েছি। কানের দুল, তারপরে নেল পালিশ, চুড়ি, গার্ডার, আর এটা হলো স্ট্যাম্প, আমার মেয়ে কিনেছে। আর এই যে ক্লিপ, তারপরে একটা কোমও কিনেছে, তারপরে গার্ডার। আমি এই 2টো চুড়ি কিনেছি, বেশ শাখা পলার মতনও পরা যাবে, আবার কোনো অনুষ্ঠানেও পরে গেলে বেশ সুন্দর লাগলো দেখে, তাই নিয়েছি। অনুষ্ঠানে পরে গেলে বেশ ভালোই লাগবে দেখতে। গার্ডার কিনেছে, আর এই হারটা আমি কিনেছি। মোটামুটি কম দামের মধ্যেই পেলাম। এগুলো জিন্স টপ বা স্কার্ট, শাড়ি সব কিছুর সাথেই ভালো মানাবে, তাই এটা কিনে নিলাম। মেয়ের তো গার্ডারের অন্ত নেই, বিভিন্ন রকম গার্ডার ক্লিপ তো কিনেছে। দেখুন কি সুন্দর ক্যামেরা চাবিটি, এটাতে আবার লাইটও জ্বলে, লাল নীল লাইট। বাচ্চাদের কত রকমের জিনিসপত্র। আংটি কিনেছি, আমি নিজেও একটা কিনেছি, আমার বোনের জন্যও কিনেছি। আর কি, ও প্লেট মতো দেখতে, প্লেটটা বেশ দেখে পছন্দ হলো, নিয়ে নিলাম ছেলে মেয়ের জন্য। এই যে দেখুন, যেই ডায়েরিটার কথা বলছিলাম, লিখলে পরে পেন দিয়ে, এই যে কাঠের একটা পেন দিয়েছে, এই যে লিখলে পরে খুব সুন্দর কালারিং দাগ হয়ে যায়, তাই পুচকে 2টোর জন্য নিয়েছি। এই যে সব হলো গিয়ে মেলা থেকে কেনা জিনিসপত্র। আমার মেয়ে খুব সুন্দরভাবে সাজিয়ে, পসরা সাজিয়ে ওই বসেছে। এগুলো নিয়ে মেলায় বসলে মানে আমার মেয়েরও হলো গিয়ে একটা দোকান হয়ে যেত। কত কিছু কিনেছে, ও বারবার রোজ দিন দেখে একটা একটা করে, আর আবার বলে মা সুন্দর হয়েছে না দেখতে, বলো সুন্দর হয়েছে না দেখতে। আমি বললাম হ্যাঁ খুব সুন্দর হয়েছে, তোর জিনিসগুলো পছন্দ হয়েছে তো? ও বলবে হ্যাঁ মা আমার জিনিসগুলো খুব পছন্দ হয়েছে, তোমার এই চুড়িগুলো আমার খুব পছন্দ হয়েছে, বড় হলে কিন্তু আমি এই চুড়িগুলো হাতে দেবো। আমি বললাম ঠিক আছে। এই যে কানের দুলগুলো বেশ দেখে ভাল লাগলো, আমি একটা আর আমার বোনের জন্য একটা কিনে ফেলেছি। কত রকমের ভ্যারাইটি, তাই না? দেখলে পরেই তো কিনতে ইচ্ছে করে, ঘর ভর্তি হয়ে যায়, তবুও মন ভরে না। বেশ কয়েকটা কাপও কিনেছিলাম, সেগুলোকে আর দেখাতে পারলাম না, আলমারিতে না ঢুকিয়ে ফেলেছি। কোন সময় ভেঙে ফেলবে, এত লাফালাফি করে ছেলে মেয়েগুলো, সেই জন্য, সেই ভয় করে। কিছুদিন আগে 2-3টে কাপ ভেঙে ফেলেছে এভাবে, দুজনে মিলে মারামারি করতে গিয়ে। ঠেলা লেগেছে, কাপ নিয়ে আসছিল, সেই ভয়তে রেখে দিয়েছি তুলে। আর বড় বড় 2খানা কালো রঙের ওদের জন্য কাপ কিনেছি দুধ খাওয়ার জন্য, মানে বিগ সাইজের। আর ছোট ছোট কাপ নাকি ওর দেখানো শেষ হয়নি। এই যে ক্লিপগুলো কিনেছে, আবার আংটি, সেটাকে দেখাতে বলল। আর এই যে দেখুন, দেখে মনে হচ্ছে না এটা কাপ, এটা আসলে কাপ নয়, এটা একটা কল কাটার। ঢাকনাটা খুললে পরে বোঝা যাবে ওর মধ্যে পেন্সিল কাটার পরে যে ওয়েস্টেজ অংশটা থাকে সেটা ওর মধ্যে ঢুকে যায়, আর এই যে এই পাশ থেকে কল কাটতে হয়। দেখতে বেশ সুন্দরই লাগে। এগুলোকে নিয়েও কল কাটারের থেকে বেশি খেলনা হিসাবে ইউজ করে, ভালোও লাগে দেখতে। কত রকমের আজকাল কল কাটার, এই 2টো তার অন্ত নেই। ম্যাওছানা কি সুন্দর দেখতে, তাই না?
তারপর বাড়িতে ফিরে রাতে কি রান্না করব ভাবতে ভাবতে মনে পড়লো অল্প দুধ আছে তো, সেই দুধের মধ্যে কিছুক্ষণ আমি সুজিটা ভিজিয়ে রেখেছিলাম আর সামান্য সয়াবিনের গুঁড়ো, নুন আর কিছু মশলা দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম। আর কারি পাতা তো ঘরেই থাকে, শুকনো কারি পাতা দিয়ে নাড়িয়ে নিলাম। পেঁয়াজও দিয়েছিলাম সামান্য, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ফ্রাই প্যানে অল্প একটু তেল দিয়ে নাড়াচাড়া করে নিলাম। পরোটাটা বেশ সুন্দর ভাজা ভাজা করে নিলাম, তারপর সস দিয়ে খেয়ে নিলাম। রাত্রের ডিনার কমপ্লিট। তাহলে ভিডিওটা আজ এই পর্যন্তই। আপনারাও কিন্তু এই পরোটাটা বানিয়ে দেখতে পারেন, ভালোই লাগবে খেতে। তাহলে ব্লগটা আজ এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সাবধানে থাকবেন, আর আমার ব্লগগুলোতে লাইক করতে থাকবেন, যাতে আমি অনেক এনার্জি পাই। তাহলে আজ টাটা।